সবাইকে স্বাগতম জানাচ্ছি রাফি দ্য হরর স্টোরিতে এবং হোস্ট হিসাবে আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার রাফি। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যেখান থেকেই শোনেন থাকুন না কেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেখতে দেখতে আজকে 5 নম্বর এপিসোড, এবং বিশ্বাস করা না করে একান্ত আপনার উপরে নির্ভর করে, কেননা এখানে আমরা গল্প নয় ঘটনা শোনাতে পছন্দ করি। এবং আজকের ঘটনা এবং ঘটনার মূল থিমে যাওয়ার আগে ছোট করে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো হচ্ছে যে অনেকেই আপনারা 30 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টার বড় এপিসোডগুলো চাচ্ছেন, এবং অনেকগুলো ঘটনা যেগুলোকে মূলত বলা যায় বাঞ্চ অফ স্টোরিজ, এরকম অনেকগুলো ঘটনা আপনারা চাচ্ছেন। তো প্রথমত যেহেতু এখন নতুন চ্যানেল এবং অডিও রেকর্ডিং অ্যারেঞ্জমেন্ট এবং ভিডিও এডিটিং সকল কিছু আমি একা করছি এবং ঘটনাও কম পাচ্ছি, যেই কারণে সম্ভব হচ্ছে না যে বড় যেই ঘটনাগুলো রয়েছে 1 ঘন্টার বা 2 ঘন্টার এপিসোডগুলো সেগুলো ছাড়ার। এবং এর পাশাপাশি কোনো এখনও এডিটর হায়ার করা হয়নি। তো আশা করি আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা এইভাবে দেখিয়ে যান, তাহলে হয়তো ভবিষ্যতে একজন যদি এডিটর রাখা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, একদিনে হয়তো একটা নয়, হয়তো 2-3টা এপিসোড কিংবা প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টার এপিসোড ছাড়া তখন সম্ভব হবে। তাই আশা করি আপনারা বেশি করে ঘটনা পাঠাবেন এবং সাপোর্ট করবেন। এবং আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা আজকে 15, এবং প্রতিদিনের যে এপিসোডগুলোতে সেগুলোতে আপনারা ভালোই সাপোর্ট করছেন। তাই আজকে চলে যাই ঘটনাতে। তো আজকের ঘটনাটা আমার খুবই পরিচিত একজন ভাই পাঠিয়েছেন, যার নাম হচ্ছে তানভীর আশফাক। তিনি শুরুতে আমাকে ঘটনাটা বলতে চেয়েছিলেন সরাসরি কিংবা ফোনের মাধ্যমে, এবং তিনি অনেক শুভকামনা জানিয়েছেন আমাদের নতুন চ্যানেল এবং নতুন চ্যানেলের সাথে সংযুক্ত থাকা সকল অডিয়েন্স বা যেটাই বলি না কেন সাবস্ক্রাইবারদেরকে। তো আমি এরপরে ওনার কাছ থেকে মেল নেওয়াটাই বেশিটা স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, কেননা যখন আমি ঘটনাটা পড়ে শোনাবো তখন দেখা যায় যে যদি মেইলের মাধ্যমে তিনি সুন্দর করে লিখে পাঠান, তাহলে আমার পড়ে শোনাতে এবং আপনাদের কাছেও শুনতে অনেক ভালো লাগবে। অন্যথায় আমার দেখা যাবে যে বিভিন্ন জায়গায় আটকে যেতে হবে। তো যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন সেভাবে আমি পড়ব, কিন্তু থিমটা আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের থিমটা মূলত হচ্ছে যে এটা একটা ভৌতিক গ্রাম, ঢাকার ঠিক আশপাশেই কোন একটা জায়গাতে একটা গ্রামের ঘটনা, যেখানে একজন কালো জাদুকরের উপরে মূলত এরকম কালো জাদুকর আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আনাচে দেখতে পাই। তো ওনার উপরে ডিপেন্ড করেই মূলত হচ্ছে আজকে এই ঘটনাটা। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই ঘটনাটা রিসেন্ট সময় কোনো ঘটে যাওয়া ঘটনা নয়। এটা আজ থেকে অ্যারাউন্ড 20-30 বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা, হয়তো আর্লি 2000-এর দিকে ঘটে যাওয়া একটা ঘটনা হতে পারে। তো চলুন তাহলে চলে যাওয়া যাক আজকের আমাদের ঘটনাতে। ঘটনা যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব। লিখে পাঠিয়েছেন তানভীর আশফাক। তো আশা করি ভালো আছেন, এবং আমি আজ আপনাকে একটা আমার অভিজ্ঞতা শোনাতে চাই, যেটা শুনে আপনি হয়তো অবাক হতে পারেন। এটা আসলে একটা গ্রামের সত্যিকারের ঘটনা, যেটা বহু বছর আগে ঘটে গিয়েছিল। এবং এটা আমি মূলত যখন ছোট ছিলাম তখন আমি শুনেছিলাম আমার নানির মুখে, এবং এরপরে যখন বড় হই এবং গ্রামে ঘুরতে যাই তখন ওই জায়গাটা আমি সরাসরি দেখি, এবং দেখার পরে আমার কাছে বেশ ভয় লেগেছে। প্রথমে আমি মনে করতাম যে এটা হয়তো কোনো রূপকথার গল্পের মতো, অর্থাৎ কাহিনী বা গল্প এরকম কোনো কিছু একটা। গ্রামটার নাম আমি ইচ্ছে করেই লিখছি না, কেননা এটা বলতে পারেন যে ঢাকার খুবই জনপ্রিয় একটা গ্রাম, এবং ওখানকার মানুষও এই গল্পের সাথে খুবই পরিচিত। তাই যেই ঘটনাটা সেটি আমি বলছি। গ্রামের ভেতরে একটা রাস্তা আছে, যে রাস্তাটা একদম লম্বা এবং অন্ধকার, এবং বলতে পারেন অনেকটা নিরিবিলি মানবশূন্য। রাতের বেলা কথা বাদই দিলাম, দিনের বেলাও যদি আপনি এই গ্রামে যান তাহলে আপনার কাছে শুধুমাত্র নিস্তব্ধতা ছাড়া আর অন্য কোনো কিছুই সঙ্গী হবে না। মনে হয় কেউ নেই গ্রামের কোনো এক পাশেও। দুপাশে কয়েকটা ভাঙাচোরা বাড়ি আছে, এবং এই রাস্তাটা মূলত অনেকেই ব্যবহার করে থাকেন শর্টকাট হিসেবে। অর্থাৎ এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আরেকটা রাস্তাতে ওঠা যায়, যেখানে উঠলে আপনার একটু তাড়াতাড়ি আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন, অন্যথায় অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়। তাই অনেক সময় মানুষ দিনের বেলা নিজের সময় বাঁচানোর জন্য এই রাস্তাটাকে ব্যবহার করে থাকেন,
বলে রাখা ভালো, এই রাস্তাটার পরিবেশটা হচ্ছে এরকম যে রাস্তাটা একদম সোজা এবং দুপাশে হালকা কয়েকটা বাড়ি আছে, যে বাড়িগুলো মূলত অনেক পুরনো মাটির বাড়ি এবং এই বাড়িগুলো হচ্ছে পরিত্যক্ত এবং আশপাশে প্রচুর গাছপালা এবং বাঁশঝাড় দিয়ে ঢাকা। তো এখানে মূলত যেই সমস্যাটা বা যে অদ্ভুত ঘটনাটা ঘটে, এটা মূলত হচ্ছে স্থানীয়দের মুখেই আজ বছরের পর বছর চলে আসছে। রাস্তার এক প্রান্তে একটা বাড়ি আছে, অর্থাৎ পুরনো বাড়ি, যেটাও পরিত্যক্ত এবং বাড়িটার উপরে অসংখ্য গাছপালা, চারপাশে অদ্ভুত অন্ধকারে ঢাকা। বলা হয় বহু বছর আগে এই বাড়িতে একটা কালো জাদুকর থাকতেন, যিনি একজন পুরুষ ছিলেন। বাড়িতে তার একটি ছেলে এবং তার স্ত্রী, তারা 3 জন মিলে বসবাস করতেন। মানুষ বলে সে স্বার্থের লোভে বা টাকার জন্য যে কোনো রকমের জাদু করতে খুবই পারদর্শী ছিলেন এবং সে প্রতিনিয়তই বিভিন্ন রকম মানুষজনের কাছ থেকে টাকার বিনিময়ে কালো জাদুর মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করতে সাহায্য করতেন। লোকজন তার কাছে যেত শত্রুকে ক্ষতি করার জন্য কিংবা নিজের ভাগ্য উল্টে দেওয়ার জন্য। আর সে যেভাবে কালো বিদ্যা চালাতো তাতে লোকজন ভয়ও পেত, আবার নির্ভরও করতেন তারই উপর, কারণ তারা বিশ্বাস করতেন যে উনি কালো জাদুতে খুবই পারদর্শী। একদিন গ্রামের এক লোক তার কাছে যায়, কী চেয়েছিল কিংবা কী উদ্দেশ্যে গিয়েছিল তার কাছে সেটা হয়তো আজও অনেকেই জানেন না। তবে শোনা যায় জাদুকর তার উপর ভয়ঙ্কর মন্ত্র প্রয়োগ করেন এবং তার ঠিক কিছুদিনের মাথায় সেই লোকটা অদ্ভুতভাবে মারা যান এবং তার লাশ মৃত অবস্থায় অদ্ভুতভাবে পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখটা ছিল বিকৃত এবং তার চোখ দুটো ভয়ে বড় বড় দেখাচ্ছিল, অর্থাৎ মনে হচ্ছিল যে সে মৃত্যুর আগে ভয়ানক কোনো কিছু দেখেছে। তো এই ঘটনাটির পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই তখন সেই কালো জাদুকরকে অনেক অনেক বেশি গালমন্দ করতে থাকেন এবং সবাই এই কালো জাদুকরকে খুব ভালো করেই চিনতেন এবং কেউ দেখতে পেতেন না, কেননা তিনি সেই গ্রামে অনেক অনেক বেশি মানুষের কাছ থেকেই ঘৃণা পেতেন। এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় একদিন এই কালো জাদুকরকে হয় গ্রাম থেকে বের করবেন অথবা গণপিটুনি দিবেন। বলে রাখা ভালো, এখন বর্তমানে যেমন সোশ্যাল মিডিয়ার কারণে কিংবা আইন একটু কড়া হওয়ার কারণে যে কোনো জায়গায় কোনো অপরাধ ঘটলে রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায় কিংবা মানুষজনের মধ্যে ছড়িয়ে যায়। আজ থেকে 20-30 বছর আগে, অর্থাৎ আর্লি 2000 কিংবা 90s 80s দিকে এই ধরনের এরকম অসংখ্য অপরাধ ঘটতো, যেগুলো আসলে হয়তো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হতো না। শুধুমাত্র সেই গ্রামের মানুষজন ছাড়া আর কেউ হয়তো সেই ঘটনা সম্পর্কে আজও অবগত নয়। তো এক রাতে সবাই মিলে তাকে মারার জন্য একটি প্ল্যান করেন এবং একজন গিয়ে সেই কালো জাদুকরকে ঘরের বাহিরে ডেকে নিয়ে আসেন। আনার পরে তাকে একটা গাছের সাথে বাঁধা হয় এবং তাকে প্রচুর পরিমাণে পেটানো হয় এবং নির্যাতন করার পরে তাকে মেরে ফেলা হয়। এরপর শেষে তার সেই দেহটা তার বাড়ির সামনেই যে রাস্তার সামনে একটা বড় বট গাছ আছে, সেখানে মাটি করে তাকে পুঁতে রাখা হয় এবং মাটি চাপা দেওয়া হয়। সেদিন মনে হয়েছিল যে গ্রামটা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু আসলে এখানে একটা ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। তার ঠিক কয়দিন পরেই তার যে ছেলে ছিল, শোনা গেল সে কালো জাদুকরের ছেলেকে বাড়ির সামনে ঠিক ওই গাছটার সামনেই একই অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। ছেলেটার শরীরেও অনেক বেশি আঘাতের চিহ্ন ছিল, কিন্তু মুখটা ছিল তার বাবার মতোই বিকৃত। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে কেউ হয়তো তার ছেলেকে মেরেও প্রতিশোধ নিয়েছে অথবা গণপিটুনি দিয়েছে, কিন্তু গ্রামবাসীরা বলেন যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। হয়তো সেই কালো জাদুকরের সাথে যে খারাপ বা বদ জিনগুলো রয়েছিল, সেই জিনগুলি হয়তো আসর করে তার ছেলেকে কিংবা মেরে ফেলে। তারা নাকি সেই গাছের নিচে মাঝে মাঝে রাতে কান পাতলে বিভিন্ন রকম অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পান। তো ঠিক এভাবেই একবার গ্রামের একজন বৃদ্ধ লোক, তিনি ঠিক রাত্রেবেলা অর্থাৎ 8টা কি 8:30টার দিকে, তো এই সময়টা বর্তমানে গ্রামে হয়তো ওইরকম আহামরি কোনো সময় নয়, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে রাতে 8টা বা 9টা মানে অনেক রাত ছিল। তো ঠিক এরকমই 8টা কি 8:30টার দিকে এক বৃদ্ধ, যিনি মূলত এখনও জীবিত রয়েছেন এবং আমার নানুর বাড়ির ঠিক পাশেই থাকেন,
তিনি এরকম রাত্রেবেলা যাচ্ছিলেন সেই রাস্তাটা দিয়ে শর্টকাট হিসাবে ব্যবহার করার জন্য, এবং তিনি যখন যাচ্ছিলেন তিনি সেই গাছের উপরে পা ঝুলিয়ে কিছু একটা বসে থাকতে তিনি দেখেন, এবং যখন তিনি এই জিনিসটা দেখেন তিনি আর সেটার দিকে তাকান না, তিনি সোজা হেঁটে চলে যাচ্ছিলেন এবং পেছন থেকে ওনাকে বেশ কয়েকবার ডাক দেওয়া হয়, এবং ডাক দেওয়ার পরে তিনি আর পিছনে ফিরে তাকান না। এবং এরকমই আরও ছোট ছোট কিছু ঘটনা রয়েছে যেগুলোর সম্মুখীন হয়েছেন গ্রামবাসীরা, এবং বলা হয়ে থাকে যে যেহেতু তিনি একজন কালো জাদুকর ছিলেন তাই এ ধরনের সমস্যা খুবই হওয়াটা স্বাভাবিক। তো এরপরে ওরকম কোনো হুজুর কিংবা ওরকম কোনোভাবে সেই জায়গাটার কোনো মীমাংসা করা হয়নি। অনেকে এটাও মনে করে থাকেন যে যেহেতু লাশটা ওরকমভাবে কবর দেওয়া হয়নি, শুধু মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, তাই হয়তো এই ধরনের সমস্যা হতে পারে। তো এর পরবর্তীতে সেই জায়গাটাতে গিয়ে লাশটাকে ওরকমভাবে কবরও দেওয়া হয়নি, কারণ যেহেতু এটা অনেক বছর আগে, লাশটা প্রায় মিশেই গিয়েছে মাটির সাথে। তো এরকম কিছুদিন আগে আমি তখন ভাবলাম যে এক কাজ করি, সেই জায়গাটাতে যাই। বলে রাখা ভালো, আমি এই গ্রামে থাকি না, মূলত ঢাকার মধ্যেই থাকা হয় কাজের জন্য, মাঝে মধ্যে নানুর বাড়িতে বেড়াতে যাওয়া হয়। তো এই ঘটনাটা বেশ কয়েকবার শুনেছি, কিন্তু সেই জায়গাটা কখনোই আমি ওইরকমভাবে সামনাসামনি গিয়ে দেখিনি। তো আমি একবার আমার একটা বন্ধু যখন নানুর বাড়িতে বেড়াতে যাই, আমরা ভাবলাম যে সেই রাস্তাটাতে আমরা আবার যাব। তো আমি সেই রাস্তাটাতে যাই, এবং দিনের বেলা যাওয়ার পর আসলেই মনে হলো যে দিনের বেলাও সেই জায়গাটা কেন যেন অনেকটা অন্ধকার লাগে, এবং একটা অদ্ভুত রকমের ঠান্ডা সেখানে লাগছিল। এবং যেহেতু এখানে এই জায়গাটা নিয়ে একটা ভৌতিক ঘটনা অনেক বেশি সবার মাঝে ছড়িয়ে রয়েছে, তো যাওয়ার পরে কেন যেন নিজের শরীরটাও অনেক ভার ভার মনে হলো, এবং জায়গাটা খুব বেশি একটা সুবিধার মনে হলো না। তবে দিনের বেলা যাওয়ার কারণে ওইরকম কোনো সমস্যা দেখা পড়েনি, তবে একটা অদ্ভুত রকমের মনেই হচ্ছিল, যেহেতু আশপাশে ওইরকম মানুষজনের কোলাহল নেই, এরকম বাড়িগুলিও অনেকটা পরিত্যক্ত। তাই বেশিক্ষণ না থেকে আমি এবং আমার বন্ধু আমরা শুধু জায়গাটা দেখে কিছু ছবি তুলে চলে আসি। তো আমি যদি সম্ভব হয় সেই জায়গাটার ছবিগুলো দেওয়ার চেষ্টা করব, আশা করি সেই ছবিগুলো শেয়ার করবে। এরপরে সেখান থেকে চলে আসার পরে ওখানে আর যাওয়া হয়নি। তো এটাই ছিল আজকে আমার ভৌতিক একটা ঘটনা। জানি না ঘটনাটা কতটুকু সত্য, কিন্তু যতটুকু ঘটনাটা শুনেছি এবং সামনাসামনি গিয়ে দেখেছি, মনে হয় যে হ্যাঁ, আশপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে ঘটনাটা আসলেই সত্য। তো আশা করি ঘটনাটা ভালো লেগেছে, এবং এরকম আর অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মানুষের মুখে শুনেছি, কিংবা নিজের সাথেও অনেক ঘটনা এক্সপিরিয়েন্স করেছি। যদি একদিন আরও একটু সময় হয় লিখে পাঠানোর চেষ্টা করব, এবং লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করি কিছু মনে করবে না। ইতি তানভীর আশফাক। ওকে, অনেক ধন্যবাদ তানভীর আশফাককে আজকে এই সুন্দর চমৎকার একটা ঘটনা লিখে পাঠানোর জন্য এত কষ্ট করে। আসলে এরকম ঘটনা আমরা প্রায় শুনতে পাই বিভিন্ন গ্রামের পরিত্যক্ত অনেক জায়গা থাকে। তো আপনারাও যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আশা করি লিখে পাঠাবেন। এবং তানভীর আশফাক উনি যেমনটা বললেন যে আসলে এই জায়গার কিছু ছবিও তিনি তুলেছিলেন, তো আশা করি তিনি ছবিগুলো এখন হয়তো ব্যস্ততার কারণে শেয়ার করতে পারেননি, কিন্তু উনি যদি শেয়ার করেন তাহলে আমি চেষ্টা করবো, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাদের এখনও কোনো রকম গ্রুপ আসলে ক্রিয়েট করা হয়নি, চেষ্টা করবো যে কমিউনিটিতে অথচ ইউটিউবের পোস্ট সেকশনে আমি ছবিটা পাবলিশ করে দেওয়ার জন্য, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ কালকে নতুন একটা এপিসোডে, অর্থাৎ এপিসোড নাম্বার 6-এ। আশা করি আজকে এপিসোড 5 আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং ঘটনা পাঠাতে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের ইমেল দেওয়া আছে realshahriarafi@gmail.com। এই মেল অ্যাড্রেসটিতে আশা করি আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।